সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শরীফুজ্জামান শরীফ রয়েছেন আমাদের সঙ্গে। শরীফ ভাই, আপনাকে স্বাগত। শিরোনাম একটাই, কিঞ্চিত রাতের দিকে আরেকটা শিরোনাম যোগ হয়েছে, সেটা হচ্ছে জুলাই বিপ্লবী হাদিকে গুলি করে হত্যার চেষ্টা একটা, আর একটা হলো তারেক রহমান ফিরছেন 25শে ডিসেম্বর। তো শিরোনাম তো কি সব কটা কাগজ আসে নাই, 4-5টা কাগজ, সবাই তো সর্বশেষ ঘটনা নিয়ে কি আছেন। আমার দেশের শিরোনাম হচ্ছে জুলাই বিপ্লবী হাদিকে গুলি করে হত্যার চেষ্টা, ফেসিবাদ বিরোধী শক্তির ইস্পাত দৃঢ় ঐক্য জরুরি। মানবজমিন, উসমান হাদিকে দুর্বৃত্তদের গুলি, অবস্থা আশঙ্কাজনক, তারেক রহমান দেশে ফিরছেন 25শে ডিসেম্বর। কালবেলা রাজধানীতে দিনে দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলি, ভোটের ছায়া ভয়ের ছায়া, ভোটের মাঠে ভয়ের ছায়া। দেশ রূপান্তর তফসিলের পরই চলল গুলি, মালয়েশিয়ার শ্রমবাজার হাতছাড়ার আশঙ্কা। খবরের কাগজ, গুলিবিদ্ধ হাদি লাইফ সাপোর্টে, প্রধান চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা। যেমনটা বলছিলাম যে আপনি আজকের শিরোনাম একটাই, সেই শিরোনাম হচ্ছে যে ইনকিলাব মঞ্চের প্রধান সমন্বয়কারী উসমান হাদি, তিনি নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। কোনো কোনো কাগজ লিখছে তফসিলের পরেই চলল গুলি। এই অবস্থায়, এবং তিনি টক শোতেও যেতেন, সোজা সাপটা কথাবার্তা বলতেন। যাই হোক, তো তার যেভাবে গুলি চলেছে সেটা নিয়ে সবাই শঙ্কিত। এমনিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির আর একটা অন্যরকম পরিস্থিতি, সবাই বলছেন এটা। এই অবস্থায় নির্বাচন সামনে, আর একজন প্রার্থী যেভাবে গুলিবিদ্ধ হলেন, তাতে আপনি কীভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমি আলোচনার শুরুতেই ওসমান হাদি সুস্থ হয়ে উঠুক সেই প্রত্যাশা করি। একই সঙ্গে সারা দেশের মানুষের জীবনের যে নিরাপত্তাহীনতা, এটা আবার প্রমাণ হয়ে উঠল। সরকারের পক্ষ থেকে যে দাবি করা হোক না কেন, মানুষের জীবন জীবিকা সংকটের মুখে আছে, এটা অস্বীকার করা যাবে না। ওসমান হাদি জুলাই অভ্যুত্থানের পরে তার নানা ধরনের কর্মকাণ্ডের ভেতর থেকে মানুষের মধ্যে এক ধরনের রেখাপাত করেছে, সাহসী বক্তব্য। আমি তার সমস্ত বক্তব্যগুলো পছন্দ করি এমনটা না, সমর্থন করি এমনটা না, কিন্তু বেশ সাহসিকতার সাথে অনেকগুলো বিষয়ে তিনি তার মতামতটা দিতেন। তো মিডিয়াগুলোতে যেটা এসেছে যে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরেই গুলি, কিন্তু আমার মনে হয় যে তফসিল ঘোষণার আগে কিন্তু দুটো ঘটনা ঘটেছে। একটা চট্টগ্রামে, আমাদের খেয়াল আছে আজ থেকে প্রায় 1 মাস আগে, গণসংযোগে বিএনপির একজন প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এর আগে তারপরে পাবনাতে তিনিও বিএনপির একজন প্রার্থী, সেখানেও কিন্তু গুলি হয়েছিল, এবং প্রথমেই বিএনপি এবং জামাতের সাথে একটা সংঘর্ষে, এবং প্রথমে তার পরিচয়টা বলা হয়েছিল যে বিএনপির কর্মী, পরে দেখা গেল যে না, তিনি আসলে জামাতের কর্মী, এবং তাকে পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে অস্ত্রসহ। অর্থাৎ দেখা যাচ্ছে যে এর আগে ঢাকার বাইরে ঘটনাগুলো ঘটছে, এবং এখন ঘটল ঢাকার মধ্যে। ঢাকা শহরের মধ্যে এই ঘটনাগুলো প্রভাব প্রতিক্রিয়া বেশি সৃষ্টি করে, এবং যারা এর পেছনে জড়িত থাকে তাদের তো অনেকগুলো মোটিভ থাকে, উদ্দেশ্য থাকে, এবং তার একটা অন্যতম উদ্দেশ্য যাতে ঘটনাগুলোকে একেবারে সারা দেশকে যাতে ঝাঁকুনি দিয়ে যায়। এখন এর পেছনে কারা যুক্ত, এটা খুঁজে বের করার দায়িত্ব সরকারের। কিন্তু আমাদের একটা প্রবণতা হলো, আমাদের একটা রোগ আছে, এই রোগ থেকে আমরা কখনোই মুক্তি পাই না। রাজনৈতিক সরকারের পরিবর্তন ঘটে, কিন্তু রোগ মুক্তি আমাদের হয় না। আমাদের একসময় হাসান মাহমুদ, তিনি এই চিকিৎসাটা দিতেন। একেবারে কোনো বাংলাদেশের কোথাও প্রান্তরে একজন ধরা পড়েছেন, উনি কয়েক মিনিটের মধ্যে ঢাকা থেকে বলে দিতে পারতেন যে উনি বিএনপি জামাতের একজন জঙ্গি ধরা পড়েছে। এই কাজটা তার একটা পুরনো অভ্যাস ছিল। আমি দেখছি যে সেই রোগটা এখন আমাদের মধ্যেও পেয়ে গেছে। আমি বিকাল থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক দায়িত্বশীল মানুষকে দেখছি, তারা বিষয়টি বলে দিচ্ছেন যে বিষয়গুলো আসলে পুলিশের তৎপরতার ভেতর থেকে, গোয়েন্দাদের ইনভেস্টিগেশনের ভেতর থেকে বের হওয়ার কথা। একই সাথে
যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ঘটনাগুলো এক ধরনের আমাদের জানার আগ্রহ তৃষ্ণাটা মেটাচ্ছে, কিন্তু এই বিষয়গুলো তো শৃঙ্খলা বাহিনীর কাছে যাওয়ার কথা। যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, তদন্তর কাজে এগুলো ব্যবহৃত হবে। এগুলো কিভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তির কাছে চলে যাচ্ছে, এটি একটি প্রশ্ন। সরকারের ভূমিকাটাকে, সরকার এটি নিয়ে এক ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন, বৈঠক করেছেন, কিন্তু আমি মনে করি সরকারের এর মধ্যে একটা বড় রকমের গাফিলতি আছে। একজন চিকিৎসক একজন রোগীর পেটের মধ্যে একটা কাঁচি রেখে পেট সেলাই করে দিলেন অপারেশন করার পর, আমরা প্রায় দেখি, প্রায় হয় এটা, কিন্তু এরপরে তার যে প্রতিক্রিয়াটা হয়, পার্শ্ব প্রতিক্রিয়া, ওই রোগীটা যন্ত্রণায় ঘুমাতে পারে না। আপনার এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতির এই যে অবস্থা, এটা তো আপনি রোগীর পেটের ভেতরে কাঁচি রেখে আপনি সেলাই করে দিয়েছেন। জুলাই অভ্যুত্থানের সময় যে অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্রগুলো কি আমরা উদ্ধার করতে পেরেছি? আমরা এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারিনি। এবং আজ থেকে কয়েক মাস আগে মুন্সিগঞ্জে লুণ্ঠিত অস্ত্র দিয়ে এক ব্যক্তি তার একজন নারী বন্ধুকে হত্যা করেছিল, পত্রিকায় নিউজ এসেছিল। এরপরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বা বাহিনীর যে ধরনের কম্বিং অপারেশনটা অথবা তাদের যে ধরনের মনোযোগ থাকা দরকার ছিল এই বিষয়টিতে, আমি এখন পর্যন্ত সেটি দেখতে পাচ্ছি না। যদিও সরকার এই চ্যালেঞ্জটাকে বিভিন্ন জায়গা থেকে এটি বলার পরেও গুরুত্ব সহকারে এখন পর্যন্ত নেয়নি। বরং দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানের পরে তিনটি প্রধান কাজ ছিল আমাদের। একটা হচ্ছে সংস্কার, একটা নির্বাচন, আর একটা হচ্ছে বিচারের কাজ। এখন আমি এসে দেখতে পাচ্ছি যে এর ভেতরে কোথাও কোথাও প্রতিশোধের জায়গাটা বেশি প্রাধান্য পাচ্ছে। প্রতিশোধের জায়গাটা, সেটি দুর্নীতিবাজ বলেন, অন্যান্য পলিটিক্যাল যে ক্রাইমগুলো বলেন, এবং আজকে সকাল থেকে দুপুরের পর থেকে বলা হচ্ছে যে এটা কারা করেছে। হাদি কিন্তু কয়েকবার তার অভিযোগ করেছে যে দেশের বাইরের থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে, এবং সেই হুমকির মধ্যে আওয়ামী লীগের এক শ্রেণীর কর্মীদের কথা বলেছে। এবং দুপুরের পর থেকে অনেককেই দেখছি আওয়ামী লীগের কর্মীদের, তারা বেশ উদ্বেলিত, আনন্দিত। আমি জানি না এই গর্ধপরা আসলে কি ধরনের রাজনীতিটা করছে। তবে আমি মনে করি যে কোনো বিষয়ে একজন পলিটিশিয়ানের লাইফ অনেক কারণেই ঝুঁকিপূর্ণ থাকে, কিন্তু সেটিকে নিরাপদ রাখার জন্য সরকারের কতগুলো ইনিশিয়েটিভ থাকতে হয়। হাদির উপরে এই হামলাটা কিন্তু এটি প্রথম না। সেপ্টেম্বরের 2 তারিখে আমাদের নিশ্চয়ই মনে আছে নুরুল হক নূরের উপরে এই ধরনের একটা হামলা হয়েছিল, কিন্তু তারপরেও আমরা কি সতর্ক হয়েছি? রাষ্ট্র কি সতর্ক হয়েছে? সরকার কি সতর্ক হয়েছে? এবং নুরুর উপরে হামলার পরে সরকার একটা তদন্ত কমিটি করেছিল, বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি। সেপ্টেম্বর মাসের 3 তারিখে বলা হয়েছিল 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়া হবে। এবং এই সরকারের আমি যতগুলো কাজের সমালোচনা করি তার একটা হচ্ছে, এই ধরনের ঘটনা ঘটলে যখন সারা দেশ মানে এক ধরনের উত্তাল হয়ে ওঠে, সঙ্গে সঙ্গে সরকার একটা তদন্ত কমিটি করে, সময় নেয়। সেটি ডিসি নিয়োগ বলেন, সেটি সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিদেশ যাত্রা বলেন, সেটি নগদের দুর্নীতি বলেন, প্রত্যেকটা ঘটনার পর সরকার একটা তদন্ত কমিটি করে, এবং তদন্ত কমিটি মানুষ যখন ভুলে যায় আর রিপোর্টটা প্রকাশ করা হয় না। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি দায়িত্বে আছেন অনেক সাদাসিধে মানুষ, সৎ মানুষ, কিন্তু আমার রাষ্ট্র পরিচালনার জন্য কেবল বাদশাহ হারুনুর রশিদ দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না। এখানে দরকার ছিল দক্ষতা সম্পন্ন কেউকে আপনি এখানে দায়িত্বটা দেবেন। কিন্তু আমি দেখছি সরকারের মধ্যে এই বিষয়টা, মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা, আমাদের জুলাইতে যারা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, সেই পরিবারের সদস্যদের অভিযোগের সবথেকে বড় জায়গাটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে। কিন্তু গত 1 বছর এত আলোচনা সমালোচনার পরেও যাকে আমাদের প্রধান উপদেষ্টা পছন্দ করে, তার এক সময় সাবেক কলিগ তাকে নিয়ে আসলেন, এবং এই জায়গাটা কোনো গুণগত পরিবর্তনটা হলো না স্বাস্থ্য ব্যবস্থার, তিনি থেকে গেলেন। তো রাষ্ট্র যদি জনগণের পালসটা না বোঝে, তার মনোভাবটা না বোঝে, এবং সেটিকে যদি অর্ণান না করে, তাহলে কোন সরকার ফ্যাসিস্ট, কোন সরকার গণতান্ত্রিক, আর কোন সরকার বিপ্লবের ভেতর থেকে দায়িত্ব গ্রহণ করেছে, এর মধ্যে আলাদা করার কোনো প্রয়োজন হয় না। আমি আশা করব যে এই ঘটনাটার
নিরপেক্ষ তদন্ত হবে। আমাদের একটা প্রবণতা হয়ে গেছে, যে সরকার ক্ষমতায় থাকে তার রাজনৈতিক প্রতিপক্ষকে সমস্ত দুর্ঘটনার দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ওই যে রানা প্লাজা ধসে পড়ার পর মহিউদ্দিন খান আলমগীর যেটা বলেছিলেন, জামাত বিএনপি ধাক্কাধাক্কি করে ফেলে দিয়েছে। আমি এখনও সেই কালচারটা এখন দেখতে পাচ্ছি। কোথাও কোনো ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গে টেবিলে বসে বলে ফেলছি যেটা আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগের যদি কেউ করে থাকে অবশ্যই তাকে আপনি আইনের মুখোমুখি দাঁড় করাবেন, কিন্তু ওই ঘটনার জন্য পাইকারি হারে আপনি মানুষকে গ্রেপ্তার করা, এটা যেন না হয়। হাদির উপরে যারা এই ঘটনাটি ঘটিয়েছে বোঝা যাচ্ছে যে খুবই প্রশিক্ষণপ্রাপ্ত। তবে বার্তা যেটা এলো সেটা হলো যে সামনের যে দিনগুলো নির্বাচন কেন্দ্রিক বাংলাদেশ যে সড়ক ধরে এগোচ্ছে সেখানে অনেকগুলো বিপজ্জনক বাঁক আছে। এই বাঁকে বাঁকে দুর্ঘটনা ঘটতে পারে। সরকার যেভাবে ঘোষণা দিচ্ছে ঐতিহাসিক নির্বাচন করব, মানে যুগান্তকারী নির্বাচন করব, কিন্তু এর সম্ভাবনাটা যে ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, চ্যালেঞ্জের মুখে। এটাই আমার সামনে যে কাগজটা আছে, খবরের কাগজ, তাদের শিরোনাম হচ্ছে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা। হ্যাঁ, আপনি আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য আমাদের এখানে এই যে মবকে তো রাষ্ট্রের পক্ষ থেকে সাপোর্ট করা হয়েছে, জি, প্রেশার গ্রুপ বলে সাপোর্ট করা হয়েছে। আমাদের সমাজের মধ্যে বৈষম্য আছে, আমাদের সমাজের মধ্যে মানুষের মধ্যে ক্ষোভ আছে, এটা অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগের সময় অনেক মানুষ নানাভাবে নির্যাতিত হয়েছে, এটি তো অস্বীকার করব না। যার ভাই গুম হয়েছেন, খুন হয়েছেন, জেলে গেছেন, স্বাভাবিকভাবে তার কতগুলো ক্ষোভ তো আছে। কিন্তু রাষ্ট্র কি সেই ক্ষোভ নিরসন করার জন্য মবকে উস্কে দেবে? নিশ্চয়ই না। তাহলে আইন আদালত এগুলো কিছুই থাকবে না। যারা গুম করেছে আপনি তাকে আইনের মুখোমুখি দাঁড় করান, তার বিচার করবেন। কিন্তু আপনি মব সৃষ্টি করে তাকে নানাভাবে প্রণোদনা দিয়ে তার পক্ষে আপনি ভাষ্য তৈরি করে, বক্তব্য তৈরি করে আপনি সেই মবের হাতে রাষ্ট্রটা দিতে পারেন না। আমরা সেই কাজটি করার যে অনিবার্য এবং দুঃখজনক ফল, সেই ফলটা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি। আপনার সাজেশন কি? আমার সাজেশন, এখন যতটুকু সময় আছে সরকারকে নিরপেক্ষ হতে হবে। আইন বিরোধী যে কাজ করবে যিনিই করুক না কেন, তার গায়ের রং কি, তার রাজনৈতিক কালার কি, এটি দেখার দরকার নেই। সরকার তার জায়গা থেকে নিরপেক্ষ থাকবে, দৃঢ় থাকবে। আমাদের মাঠে সেনাবাহিনী আছে। আমাদের তো এতদিন, এক বছর আগ পর্যন্ত সেনাবাহিনী মাঠে ছিল না, শুধুমাত্র পুলিশ দায়িত্ব পালন করত। আমরা কিন্তু এই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করার সময় প্রায়ই বলি যে পুলিশ দুর্বল হয়ে গেছে নানা রকমের ঘটনার ভিতর থেকে। তো পুলিশ যখন সবল ছিল গত ১.৫ দশক, তখন তো সেনাবাহিনী তাকে মাঠে থেকে সাপোর্ট দেয়নি। এখন তো সেনাবাহিনী তার সঙ্গে আছে। সুতরাং পুলিশ দুর্বল হলেও তার সাথে আরও শক্তিশালী একটা বাহিনী কিন্তু তার শক্তির সঙ্গে যুক্ত হয়েছে। তারপরেও পরিস্থিতিটা এটা হওয়ার কথা না। যদি ইঞ্জিন যদি স্বাভাবিকভাবে না চলে, ট্রেনের যিনি ট্রেনটা চালাচ্ছেন, গাড়ির ড্রাইভার, তিনি যদি অদক্ষ হন, আপনার গাড়িটা যত মানে উন্নত মডেলের হোক না কেন, লেটেস্ট মডেলের হোক না কেন, দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আমি দেখতে পাচ্ছি যে সরকার অনেক দিন ধরে অপরাধ দমন বলতে আওয়ামী লীগকে ধরো, আওয়ামী লীগকে মারো, এই যে ভাবনাটা তার মধ্যে আছে, যেটা আওয়ামী লীগের মধ্যে ছিল, ঘটনা ঘটলে বিএনপি জামাতের উপরে চাপিয়ে দাও, সেখান থেকে বেরিয়ে এসে অপরাধীর বিচারটা যদি আপনি অপরাধী হিসাবে না করেন, প্রত্যেকটা ঘটনার পেছনে যদি আপনি রাজনৈতিক রং লাগিয়ে দিয়ে প্রতিপক্ষকে, সরকার বদলেছে কিন্তু ফাইল তো বদলায় নাই, ফাইল বদলেনি, সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। তো একই জিনিস তো। আপনি গাজীপুরের হাসনাতের উপরে হামলার কথা মনে আছে, এবং তারা প্রেস কনফারেন্স করে বলেছিল যে এই হামলায় 15-16 জন বা 20 জনের মতন যুক্ত ছিল। সেই ঘটনা কেন্দ্রে করে 2.5 শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে ব্লক রেড দিয়ে। তো অর্থাৎ আপনি যখন ঘটনার প্রেক্ষিতে যে অ্যাকশনটা থাকা দরকার সেটি না করে আপনি যখন এটিকে রাজনৈতিক কাজে ব্যবহার করেন, রাজনৈতিক প্রতিপক্ষ দমনের সেই যে পুরনো সংস্কৃতি, সেটি তো আবার ফেরত এসেছে। তাহলে এই যে গণ অভ্যুত্থান, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ভেতর থেকে যে আমার যে জন আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার তো কোনো প্রতিফলন আমি দেখছি না। আর শেষ বলবো, একটা শ্রেণী এখানে আছে বিভিন্ন আমাদের শৃঙ্খলা বাহিনীকে টার্গেট করে যে ধরনের প্রচারণা, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এবং তাদেরকে মরালি দুর্বল করে ফেলা, সেটি পুলিশের আইজি বলেন,
পুলিশ বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, অন্যান্য বাহিনীকে খেয়াল করবেন। আজকে দুপুরের পর থেকে দেখছি দেশের বাইরে যারা আছেন তারা আকারে ইঙ্গিতে আমাদের শৃঙ্খলা বাহিনীকে টার্গেট করে প্রচারণা শুরু করেছেন। এভাবে নির্ভুল নিশানা অন্য কেউ করতে পারে না ইত্যাদি ইত্যাদি কথা বলার ভেতর থেকে। তো এই ঘটনা যখন অনবরত চলতে থাকে তখন কিন্তু এই বাহিনীগুলো তার যে স্পিডটা কাজের, তার যে স্বতঃস্ফূর্ততা, সেখানে কিন্তু একটা বড় ধরনের ব্যত্যয় ঘটে। কিন্তু এই ঘটনা যারা ঘটায় তারা আবার নিজেদেরকে জুলাইয়ের পক্ষশক্তি হিসাবে পরিচয় দেয়। আমরা এই জায়গাতে সরকারের উচিত হলো যেমনি দৃঢ় হওয়া, একই সঙ্গে ওই পরিচয় ব্যবহার করে কেউ যদি উস্কানি দেওয়ার চেষ্টা করে, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, মব ক্রিয়েট করে এই ধরনের একটা অরাজক অবস্থা তৈরি করার চেষ্টা করে, তার পরিচয় যাই হোক না কেন, জুলাইতে তার যাই ভূমিকা থাকুক না কেন, সরকার যদি কঠোর না হয় তাহলে এই অবস্থায় নির্বাচনের ভবিষ্যৎ কি? নির্বাচন নিয়ে সবথেকে বড় জায়গাটা যেটা প্রার্থী, একটা নির্বাচন কিন্তু জমে ওঠে প্রার্থীর পদচারণার ভেতর থেকে। ওসমান হাদি কিন্তু তার যে পরিচয়টা, সে ইনকলাব মঞ্চের মুখপাত্র না, তিনি যে কাজে গিয়েছিলেন ওই আসনের প্রার্থী হিসাবে সেখানে গিয়েছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এটিকে রাজনৈতিক রং মাখানোর চেষ্টা করা হচ্ছে। মির্জা আব্বাসের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজে যে আচরণ করা হয়েছে, আমার মনে হয় এই কাজগুলো যতটুকু কম করা যায় তত ভালো। আপনি ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে এই ধরনের আচরণগুলো তৃতীয় পক্ষকে সুবিধা করে দেয় এবং এই ধরনের ঘটনার সম্ভাবনা যেখানে থাকে সেখানে কিন্তু তৃতীয় পক্ষ কোনো এক ফাঁক দিয়ে এসে কতগুলো এই পরিস্থিতি তৈরি করে। নির্বাচনের ব্যাপারে যে শঙ্কাটা, সেই শঙ্কাটা বাড়বে। বিশেষ করে প্রার্থীরা যদি নির্ভয়ে তার নির্বাচনী এলাকায় পদচারণা করতে না পারে, প্রচারণা চালাতে না পারে, তাহলে কিন্তু সেটি নির্বাচনের উপরে প্রভাব পড়বে। এখন পর্যন্ত যে অবস্থাটা আছে, আমার ধারণা সরকার যদি এটিকে গুরুত্ব দিয়ে ওই যে উদ্বেগ প্রকাশ না করে, সরকারের তো উদ্বেগ প্রকাশ করার বিষয় না, সরকার তো এখানে থার্ড পার্টি না, মূল স্টেক হোল্ডারই তো সরকার। সে যখন উদ্বেগ প্রকাশ করে তাহলে অপরাধীরা মনে করে যে সরকার দুর্বল, সরকার হাত পা গুটিয়ে গেছে, সরকার হয়তো রণে ভঙ্গ দিয়েছে, সুতরাং আমাদের যে টার্গেট আছে, আমাদের যে অবজেক্টিভ আছে, সেটিকে অ্যাচিভ করার জন্য তারা কতগুলো পদক্ষেপ নিবে। এবং আমরা চাই এই ঘটনাটাই যেন শেষ হয় এবং এটি নির্ভর করবে সরকার কতটা দৃঢ়তা দেখাতে পারছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে অন্য শিরোনাম যেটা, সেই শিরোনাম হচ্ছে যে 17 বছর নির্বাসনে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিরছেন 25শে ডিসেম্বর। এটা রাজনৈতিক তাৎপর্য কি? প্রথমত রাজনৈতিক তাৎপর্য, বাংলাদেশের সবথেকে বড় যে রাজনৈতিক দলটি, তার প্রধান দীর্ঘদিন পর সরাসরি তার নিজের দেশে ফিরছেন, নিজের মাতৃভূমিতে ফিরছেন। মাতৃভূমি, নিজের দেশের মাটির যে ঘ্রাণ, এটি তিনি গ্রহণ করবেন। বিএনপির এই নির্বাচনে যতগুলো চ্যালেঞ্জ আছে, আমার কাছে মনে হয় যে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো বিএনপির প্রধান বেগম খালেদা জিয়ার অসুস্থ। দ্বিতীয়ত হচ্ছে তারেক রহমান দেশের বাইরে ছিলেন, তার দেশে আসার ইচ্ছা থাকার পরেও নানা পরিস্থিতিতে তিনি আসতে পারছিলেন না। ফলে নির্বাচনী প্রচারণায় তার প্রতিপক্ষ এটিকে এক ধরনের বাড়তি সুবিধা হিসাবে পেত এবং তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির নেতাকর্মীদের যে মনোবলটা অনেক গুণ বেড়ে যাবে। তার দলের ভেতরে যে ধরনের টানাপোড়েনগুলো আছে, বিশেষ করে প্রার্থী মনোনয়নের ব্যাপারে, বিশেষ করে শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি একটা বড় ভূমিকা রাখতে পারবেন। আর তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি এতদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা এই মাধ্যমগুলো ব্যবহার করে পাবলিকের সাথে কথা বলেছেন, নেতাকর্মীদের সাথে কথা বলেছেন। এখন তিনি যখন দেশে আসবেন, সাধারণ মানুষের সাথে তার একটা মিথস্ক্রিয়া তৈরি হবে। তিনি মানুষের কাছে যাবেন, মানুষ তাকে গ্রহণ করবে, মানুষের সাথে তার সংযোগটা তৈরি হবে। এতদিন কিন্তু একেবারে সাধারণ যে প্রান্তিক মানুষ, তাদের পক্ষে তার অভিমতগুলোকে তারেক রহমানের কাছে পৌঁছানো সম্ভব ছিল না। হয়তো তার নেতাদেরকে বলতেন, নেতারা এটিকে তার কাছে পৌঁছে দিতেন, অথবা তার সংযোগটা ছিল বেশিরভাগ ক্ষেত্রে তার দলের নেতাকর্মীদের সঙ্গে। এখন সাধারণ মানুষের সাথে তিনি যোগাযোগটা করতে পারবেন। আরেকটা জায়গা হলো যে যত ধরনের ষড়যন্ত্রের কথা বলি, তার পেছনে নির্বাচনকে প্রলম্বিত করা, বিলম্বিত করা এবং বানচাল করার একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের সাথে
রাজনীতির ভেতরের লোক আছে, বাইরের লোকও আছে। আমার কখনো কখনো সংশয় হয় যে এখানে ডিপ স্টেট আছে। সরকারের ভেতরে আমি অনেকগুলো সরকারও দেখতে পাই। তারেক রহমানের উপস্থিতি এই যে বহুমাত্রিক যে ষড়যন্ত্র, তাদের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবে। তবে আমরা চাই যে তার নিরাপত্তা ইস্যুতে তিনি যে শঙ্কার কথা বলেছিলেন, সরকার এটিকে প্রায়োরিটি দেবে। গত কয়েকদিন আগে বেগম খালেদা জিয়াকে এসএসএফ দেওয়ার পর সরকারের একজন যিনি এখন মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছেন, তিনি স্পষ্ট করে বলেছেন জিয়া পরিবারের আর কাউকে এই সুবিধাটা দেওয়া হবে না। তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তার বিষয়টি সরকার গুরুত্ব দিবে, কারণ পরিস্থিতি যেহেতু জটিল হয়ে পড়ছে। এটা আমরা আশা করি সরকার যেন এই জায়গাটায় মানুষের আবেগ ইমোশনের দিকে নজর না রেখে প্র্যাকটিক্যাল যে পরিস্থিতি সেটিকে বিবেচনা করে যেন সিদ্ধান্ত গ্রহণ করে। ধন্যবাদ। কেউ কেউ বলছেন যে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে, নির্বাচন যদি না হয় তাতে তাতে কি হবে, দেশ কোন দিকে যাবে? আমাদের একটা দেশ তো শুধুমাত্র কতগুলো জনগোষ্ঠী নিয়ে না, তার অনেকগুলো অর্গান আছে। এই অর্গানগুলো যখন অ্যাক্টিভ থাকে, যেমন মানবদেহ সচল থাকে, রাষ্ট্রটাও সচল থাকে। আমাদের এই সময়কালে সব থেকে বড় ক্ষতির মুখোমুখি আমরা হয়েছি আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের অর্থনৈতিক খাত। একদিকে লুটপাটটা বেড়েছে, আমরা যে লুটপাটের অবসান চেয়েছিলাম সেটি হয়নি। রাতের বেলায় ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিল 9 টাকা পার লিটার দাম বাড়ানো হবে। পরদিন সরকার অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করে তাদেরকে ডেকে বললেন যে তোমরা 6 টাকা বার্গেনিং করে। লসটা হলো মানুষের, লাভটা হলো ব্যবসায়ীর। এর বাইরে আমাদের আর্থিক খাত, ব্যাংকিং থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় যে ইম্প্যাক্টটা পড়েছে, একটা মন্দা অবস্থা, কর্মসংস্থান নাই, এই বিষয়ে যে ধরনের সমস্যাটা, এই সমস্যাটা থেকে যদি বেরিয়ে আসতে হয়, এখানে একটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার হলেই যে একটা দেশ একেবারে অল্প সময়ের মধ্যে স্বর্গ হয়ে যায় তা না, কিন্তু জবাবদিহিতার যে বিষয়টা, যে অঞ্চলটিতে ডাকাতি হচ্ছে, পুলিশ স্বাভাবিকভাবে সেটি কন্ট্রোল করতে পারছে না, ওই অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে কিন্তু কাউকে এসে তার মনের কষ্টের কথাটা বলার কোনো লোক নেই। যখন নির্বাচিত জনপ্রতিনিধি হবে, তার যে প্রান্তিক যে নেতাকর্মী আছে বা সাধারণ মানুষ আছেন, তারা এসে ওই জনপ্রতিনিধির কাছে বলবেন যে আমার এলাকায় প্রতিদিন গরু চুরি হচ্ছে, আইন শৃঙ্খলার এই অবস্থা ইত্যাদি ইত্যাদি, আমার রাস্তাটা ঠিক নেই। তিনি কিন্তু এক ধরনের চাপ অনুভব করবেন। আপনি একটা তুলনামূলকভাবে কম গ্রহণযোগ্য নির্বাচনও যদি হয়, এর ভেতর থেকে যে জনপ্রতিনিধি যিনি হন, তিনি কিন্তু এই বিষয়টিকে তাকে অবশ্যই নজর রাখতে হয়। এর ফলে সরকার এবং প্রান্তিক মানুষের মধ্যে একটা সংযোগ তৈরি হয়, কিন্তু সেই সংযোগটা তো এখন নাই। যারা দায়িত্বে আছেন তারা তো রাজকপালের মানুষ, রাজনীতিতে ছিলেন না, মানুষের খবর নিতে হয় না। একজন পলিটিশিয়ানকে রাত 3টার সময়ও ফোন রিসিভ করতে হয়, আবার ভোরবেলায় ঢাকা মেডিকেল কলেজে গিয়ে রোগী দেখতে হয়, ভর্তি করতে হয়। আমরা টুকটাক রাজনীতির সাথে যতটুকু জড়িত ছিলাম, এই অভিজ্ঞতাগুলো আমাদের আছে, কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের তো এই জিনিসগুলো করতে হয়। সুতরাং একজন জনপ্রতিনিধি তিনি যে দলেরই হন না কেন, একজন পলিটিশিয়ান, তার অসংখ্য ত্রুটি থাকতে পারে, কিন্তু তার সাথে মানুষের যে সংযোগটা থাকে, তার দিয়ে 2 জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি এটাও বলা যাবে না, কিন্তু 2 জন যদি ক্ষতিগ্রস্ত হন, 98 জন মানুষ কোনো না কোনোভাবে তাকে দিয়ে উপকৃত হন। সুতরাং নির্বাচনটা যদি না হয় এবং এই ধরনের যদি একটা সরকার দীর্ঘদিন কন্টিনিউ করে, আপনি দেখেন যে অনেকগুলো জায়গায় দীর্ঘ সময় ধরে বলা যায় নাফ নদী কেন্দ্রিক যে ধরনের জেলেদের অ্যাক্টিভিটিগুলো ছিল, আজকে জেলেরা কক্সবাজারের তারা নদীতে নামতে পারছে না, ধরে নিয়ে যাচ্ছে নাফ নদীর থেকে মিয়ানমারের নাসাকা বাহিনী। সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগটা থাকা দরকার ছিল, তাদের সাথে কথা বলা, কারণ ওই অঞ্চলের মানুষ তো আসলে ঢাকায় এসে রিক্সা চালাতে পারবে না। একজন জেলে, তাকে মাছ ধরতে হবে তার পরিবারকে রক্ষা করার জন্য। আমাদের কৃষি ব্যবস্থা, কৃষি পণ্য, কৃষক দাম পাচ্ছে না, সরকারের যে উদ্যোগটা থাকা দরকার ছিল, আমি যেটা দেখতে পাচ্ছি সরকারের পুরো ফোকাসটা হচ্ছে শহর কেন্দ্রিক কিছু শিক্ষিত মানুষের ভাবনাগুলো, এবং প্রোগ্রাম বলেন, কর্মসূচি বলেন, আমরা কোনো কাজটা সঠিকভাবে করতে পারলাম না। এই যে দুর্নীতি দমন কমিশনের সংস্কার রিপোর্ট গত পরশুদিন দেখলাম, ডক্টর ইফতেখারুজ্জামান হতাশা ব্যক্ত করছেন, অথচ তিনিই তো এই টিমটার প্রধান ছিলেন, তার হাত দিয়ে আপনি কাজগুলো করিয়ে নিলেন। একটা রাজনৈতিক সরকার
কখনোই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে A to Z অ্যাকশন নিবে না, কারণ তার পলিটিক্স আছে ওইটার সাথে, তার নানা কারণে ওকে টিকিয়ে রাখতে হয়। কিন্তু এই ধরনের একটা সরকার যার কোনো রাজনৈতিক দল নেই, তার কাছ থেকে তো আমরা অনেক কিছু আশা করেছিলাম। কিন্তু সেই ইফতেখারুজ্জামান, যিনি ঐক্যমত্য কমিশনেও দায়িত্ব পালন করেছেন, তিনি এসে হতাশার কথা বলছেন। তো সরকার আসলে কাদেরকে সন্তুষ্ট করার জন্য এই কাজগুলো করলো, এই প্রশ্নটা আসা উচিত। এবং যেহেতু জবাবদিহিতার কোনো জায়গা নেই, এই কথাটা আমরা শুনতেও পারবো না, প্রশ্নের উত্তরও পাবো না। আমাদের প্রধান উপদেষ্টা প্রথম এসে এয়ারপোর্টে কিন্তু বলেছেন আমার কথা শুনতে হবে, তো আমরা তার কথা শুনে যাচ্ছি, তো আমাদের কথাগুলো শোনার মতো কেউ পাচ্ছি না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শরীফ ভাই। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।